সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ মডেল টেস্ট 6 হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দোজ। হি রানস ফার্স্ট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে ফার্স্টটাকে আন্ডারলাইন করা হয়েছে। ফার্স্টটা হচ্ছে মূলত একটা অ্যাডভার্ব। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট কারেক্ট, এখানে কারেক্ট সেন্টেন্স নয়। কোনটা কারেক্ট সেন্টেন্স নয় সেটা হচ্ছে তোমার হোয়ার ডিড হি ওয়েন্ট। কেন কারেক্ট নয়? কারণ এখানে তোমার ডিডও আছে আবার ওয়েন্টও আছে, একই সাথে হচ্ছে তোমার কি, এটা যদি তোমার হোয়ার ডিড হি গো হইতো তাহলে কারেক্ট হইতো। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিসিং ওয়ার্ড। হিজ অফার ইজ অ্যাকসেপ্টেবল ড্যাশ আস, এটা হবে তোমার অ্যাকসেপ্টেবল টু আস। ইনস্টেড অফ কনফার্ম উই ক্যান সে, কনফার্মের পরিবর্তে আমরা বলতে পারি বিয়ার আউট। হুইচ দ্য ফলোয়িং ওয়াজ এ পোয়েট, এখানে নিম্নোক্ত যারা আছে তাদের মধ্যে টি.এস. ইলিয়ট ছিলেন একজন পোয়েট, জর্জ বার্নার্স একজন তোমার ড্রামাটিস্ট, চার্লস ডিকেন্স এবং হচ্ছে তোমার জন অস্টিন, এরা উভয় ছিলেন একজন কি নভেলিস্ট। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি ইজ বেটার টুডে। তারপর আছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ কর্ডিয়াল, কর্ডিয়ালের অপোজিট হচ্ছে তোমার রিভার্স, যার অর্থ হচ্ছে তোমার কি বিপরীত। কারেক্ট ওয়ান ইজ, এখানে কারেক্ট ওয়ান হচ্ছে তোমার 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। মিনিং অফ কনজেকচার ইজ রিলেটেড টু, কনজেকচার শব্দের অর্থ, কনজেকচার ইজ রিলেটেড টু হচ্ছে তোমার কি গেসেস। এই কনজেকচার শব্দের অর্থ হচ্ছে তোমার সংকটকাল, সন্ধিক্ষণ বা সংযোগ, আর গেস শব্দের অর্থ হচ্ছে তোমার অনুমান করা বা ধারণা করা। কারেক্ট সেন্টেন্স ইজ মাসুদ নোজ হাউ টু সুইম। ইন দ্য পোয়েম টু ড্যাফোডিলস দ্য পোয়েট উইপস ওভার, উইপস শব্দের অর্থ হচ্ছে তোমার কি ক্রন্দন করা। এখানে মূলত ড্যাফোডিলে কি মানে কি বিষয়ে ক্রন্দন করা হয়েছে? ড্যাফোডিলের বিষয় ছিল যে তোমার শর্ট লাইফ হিউম্যান লাইফ। হুইচ ওয়ার্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য ওয়ার্ড ইম্প্যাচ, ইম্প্যাচ শব্দের অর্থ তোমার অভিযুক্ত করা বা দোষারোপ করা, আর এর সিনোনিম হইতে পারে হচ্ছে তোমার কি চার্জ, চার্জ শব্দের অর্থ তোমার কি দোষারোপ করা। তারপর বলা আছে হুইচ ওয়ান ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল আপ দ্য গ্যাপ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে তোমার কি করাপশন ইজ অ্যাভোরেন্ট টু দ্য অনেস্ট। তারপর আছে অ্যান্টোনিম অফ ইলিগেন্স, ইলিগেন্স শব্দের অর্থ হচ্ছে তোমার কি শোভা সৌন্দর্য বা মার্জিত ভাব, এর অ্যান্টোনিম হইতে পারে আগলিনেস। অ্যাট ড্যাগার্স ডোন মিনস হচ্ছে তোমার সাপের নেমলে বা আদায় কাজ কলায়, এর সিনোনিম হতে পারে অন দ্য পয়েন্ট অফ ফাইটিং। তারপর আছে সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি শ্যালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিলড অ্যান্ড ডাইজেস্টেড সেট। এই উক্তিটি হচ্ছে তোমার ফ্রান্সিস ব্যাকনের। গরু ঘাস খাইয়া বাঁচে, ইংরেজি উত্তর কি হবে? এর ইংরেজি হবে তোমার দ্য কাউ লিভস অন গ্রাস। বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স কত? ধরে নিলাম পুত্রের বয়স হচ্ছে তোমার কত, সানের বয়স হচ্ছে তোমার এক্স, তাহলে ফাদারের বয়স কত হবে? তাহলে 3x হবে। বলা আছে দুজনের বয়সের সমষ্টি হচ্ছে কত 72 বছর, তার মানে 4x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 4x ইজ ইকুয়াল টু 72, তাহলে x ইজ ইকুয়াল টু হবে তোমার একবার কত 32, 4 8 32, তার মানে x ইজ ইকুয়াল টু 18। এই 18 বছরই হচ্ছে তোমার কত পুত্রের বয়স, তার মানে উত্তর ঘ। বলা আছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে, তাহলে প্রথমে আমরা কি করব 6 বাদ দিয়ে নিব বোর্ডের থেকে, তাহলে এখানে 6 বাদ দিলে আসতে আসতে তোমার কত 96, এবং 186 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আসতে আসতে তোমার কত 180। এখন এই দুইটার যে গসাগু, সেই গসাগুই হবে হচ্ছে তোমার নির্ণয় বৃহত্তম সংখ্যা, কারণ কোনো প্রশ্ন যদি বৃহত্তম সংখ্যা উল্লেখ থাকে তাহলে অবশ্যই তোমার কি করতে হবে গসাগু বের করতে হবে। তো এখানে যাবে তোমার কত একবার হবে তোমার কত 96, এখানে থাকতেছে আমার কত 84, 84 থাকলে তোমার এখানে 96, 84-তে যাবে একবার, এটা হচ্ছে তোমার কত 84 থাকবে, এখানে কত 12, তার মানে 84-কে যদি আমি করি এখন তাহলে 7 12 হচ্ছে তোমার কত 84, তাহলে 0, তার মানে এই 12 দিয়ে হচ্ছে তোমার কি সর্বশেষ বিভাজ্য সংখ্যা, তার মানে সর্বশেষ বিভাজ্য সংখ্যা হচ্ছে তোমার কি গসাগু
এটি হচ্ছে নির্ণয়ের বৃহত্তম সংখ্যা। উত্তর হচ্ছে তোমার কত? 12 ক। তারপর বলা আছে একটি গহনার ওজন হচ্ছে 32 গ্রাম, সোনার পরিমাণ ও তামার পরিমাণ হচ্ছে তোমার কত? 3:1। এতে কি পরিমাণ সোনা মিশালে 4:1 হবে? তার মানে প্রথম দেওয়া আছে তোমার কত? সোনা ইস্টু হচ্ছে তোমার কত? তামা। দুটো অনুপাত দেওয়া আছে তোমার কত? 3:1। টোটাল পরিমাণ দেওয়া আছে কত? তোমার 32 গ্রাম। তাহলে অনুপাত দেওয়ার যোগফল হচ্ছে তোমার কত? 4। 4 হলে 4 আর হচ্ছে তোমার কত? 32। এটার সাথে আমার 8 গুণ হবে, এটার সাথে আমার, তার মানে তামা হচ্ছে তোমার কত? 8 ভাগ তামা আর 24 ভাগ হচ্ছে তোমার কত? সোনা। এখন বলছে কি পরিমাণ সোনা মেশালে, তার মানে এখানে আমার সাপোজ ধরলাম আমি এক্স পরিমাণ সোনা মেশাবো। এক্স পরিমাণ সোনা মেশালে নতুন অনুপাত হবে 4:1। নতুন অনুপাত হবে তোমার কত? 4:1। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, 4x প্লাস হচ্ছে তোমার কত? 24। এটা 24, হ্যাঁ, 3 আর 24, এটা হচ্ছে 8। ডেট বাই হচ্ছে তোমার কত? 8 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 4:1। তাহলে উপর থাকতেছে তোমার কত? এক্স প্লাস হচ্ছে তোমার কত? 24, আর এই পাশে তোমার 4টা হচ্ছে তোমার কত? 32। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 32 মাইনাস 24। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 থেকে 12 পর্যন্ত গেলে 8, আর এটা হচ্ছে তোমার কত? 8 গ্রাম। তার মানে দেখা যাচ্ছে তোমার এখানে এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 8 গ্রাম। 8 গ্রাম সোনা মেশালে অনুপাত হবে কত? 4:1। উত্তর হচ্ছে তোমার কত? 8 গ্রাম। এখানে বলা আছে a মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে তোমার কত? এ বি প্লাস হচ্ছে তোমার বি মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে তোমার বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই সি এ ইজ ইকুয়াল টু কত? এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে তোমার এ বি সি লসাগু হলে তোমার এ সি মাইনাস হচ্ছে তোমার কত? বি সি। এখানে বি সি বাদ থাকে তোমার কত? প্লাস এ বি মাইনাস হচ্ছে তোমার কত? বি সি প্লাস হচ্ছে তোমার এখানে থাকতেছে হচ্ছে তোমার কত? সি এবং এ থাকলে তাহলে বিসি থাকতেছে, বিসি মাইনাস হচ্ছে তোমার কত? এ বি প্লাস এ বি মাইনাস এ বি কাটা প্লাস বিসি মাইনাস বিসি, এটা হবে তোমার এসি। তার মানে উপরে সবগুলাই কাটা যাচ্ছে, কাটা যায় থাকতেছে তোমার 0 ডিভাইড বাই এ বি সি, 0 ডিভাইড বাই সামথিং ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার কত? 0। বলা আছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের পরিমাণ কত? সমকোণ সংলগ্ন এটা যদি তোমার কত? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণ সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে তোমার কত হবে? তোমার ভূমি 4 সেন্টিমিটার এবং উচ্চতা তোমার 3 সেন্টিমিটার যদি হয় তাহলে অতিভুজ হবে তোমার 5 সেন্টিমিটার। এটা তোমার কত? 3, 4, 5। অথবা আমরা এইভাবে বলতে পারি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে তোমার কি ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত? অতিভুজ স্কয়ার। এইভাবে আমরা বের করতে পারি। এইভাবে বের করলে হবে তোমার কত? 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 5 স্কয়ার হবে, কারণ 3 স্কয়ার হচ্ছে তো 9, 4 স্কয়ার হচ্ছে তোমার কত? 16, 9 আর 16 হচ্ছে তোমার কত? 25, 25 স্কয়ার করলে তোমার কত? 5 স্কয়ার। কারণ উত্তর হচ্ছে তোমার কত? 5 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পুরনো উচ্চতা। মূলত এটা হচ্ছে তোমার কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার কত? হাফ ইন্টু হচ্ছে ভূমি পুরনো হচ্ছে তোমার কি উচ্চতা। বলা আছে একটি আয়তাকার মসজিদের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, 11 মিটার হচ্ছে তোমার কি প্রশস্ত। মেঝেতে 2.2 মিটার লম্বা এবং 1.2 মিটার চওড়া কতটি মাদুর বেছানো যাবে? আচ্ছা, মোট মাদুরের সংখ্যা হবে তোমার মসজিদে যে মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে গুণফল হলো ক্ষেত্রফল হচ্ছে তোমার কত? এত। আবার মাদুরের ক্ষেত্রফল হবে তোমার 2.2 ইন্টু হচ্ছে তোমার 2.2 ইন্টু হচ্ছে তোমার 1.25। উপরে আসতেছে তোমার কত? 165, আর নিচে আসতেছে হচ্ছে তোমার 2.75। এটা করলে আসতেছে তোমার কত? 60। তার মানে এই 60টি হবে হচ্ছে তোমার কত? মাদুরের সংখ্যা। উত্তর হচ্ছে তোমার কত? ঘ। কোনো আসল 3 বছরের সুদ আসলে 460 টাকা, 5 বছরের সুদ আসলে 500 টাকা হলে শতকরা সুদের হার কত? আচ্ছা, 3 বছরের সুদ আসলে হচ্ছে তোমার কত? 3 বছরে বলা আছে তোমার কত? 460 টাকা, এবং 5 বছরে দেওয়া আছে তোমার 500 টাকা। তাহলে 2 বছরের সুদ থাকতেছে, 2 বছরের সুদ হচ্ছে তোমার কত? এখানে 2 বছরের সুদ হচ্ছে তোমার 40 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে তোমার কত? 20 টাকা। ঠিক আছে, 1 বছরের সুদ 20 টাকা। এখন 20 টাকা যদি 1 বছরের সুদ হয় তাহলে আমরা 3 বছর ধরে নিলাম। 3 বছরের সুদ হবে তোমার 3 বছরের সুদ 20 ইন্টু হচ্ছে তোমার 3 এতে করলে তোমার কত? 60 টাকা।
এই 3 বছর এটার জন্য বের করলাম। আচ্ছা, 3 বছর যদি 60 টাকা হয় তাহলে সুদ আসল দেওয়া আছে তোমার কত, 460, আর তোমার সুদ পাইছে তোমার কত, 60, তার মানে আসল হচ্ছে তোমার কত, 400 টাকা। বলা আছে সুদের হার কত। তো সুদের হার আমরা সূত্র জানি, সুদের হার হচ্ছে তোমার কত, আই ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে তোমার কত, এখানে পি ইন্টু হচ্ছে তোমার কত, পি কিন্তু 400, পি হচ্ছে আসল, পি ইন্টু হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার এন হবে, এন হচ্ছে তোমার কি, সময়। অর্থাৎ এটা আমরা বলতে পারি আয়ের পরিবর্তে আমরা লিখতে পারি কত, সুদ হচ্ছে 3 বছরে 60 টাকা, কত 100 টাকা, এবং পি হচ্ছে তোমার কত, 400 টাকা, এবং এন এর ভ্যালু হচ্ছে তোমার কত, এখানে এন এর ভ্যালু হচ্ছে তোমার কত, 3 বছর। 2 শূন্য কাটা, তাহলে 3 টাকা কাটলে 3 × 60, 4 টাকা কাটলে 4 × 5 = 20, অর্থাৎ 5%। এই 5%ই হচ্ছে তোমার কত, শতকরা সুদের হার। বলা আছে কাফিলাতি হাই স্কুলের 70% হচ্ছে তোমার কত, ইংরেজিতে, 10% বাংলায় পাশ করছে, উভয় বিষয়ে ফেল করেছে 10%, 80% বাংলায় পাশ করেছে, ঠিক আছে। ফেল করেছে হচ্ছে তোমার কত, 10%। যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে থাকে তাহলে ওই স্কুল হতে কতজন শিক্ষার্থী পাশ করেছে। তো প্রথমে ধরলাম এটা হচ্ছে তোমার কত ইংরেজির জন্য, এটা হচ্ছে তোমার কত বাংলার জন্য। যেহেতু তোমার 10% শিক্ষার্থী ফেল করেছে, তার মানে 10% হচ্ছে তোমার কমন ফেল করেছে, তার মানে 70% ইংরেজিতে পাশ করলে পাশ করছে কয়জন, 30% ইংরেজিতে পাশ করছে। 30% থেকে 10% যেহেতু তোমার কমন ফেল, তার মানে এখানে থাকবে হচ্ছে তোমার কত, 20%। এবং 80% বাংলায় পাশ করেছে, তার মানে ফেল করেছে হচ্ছে তোমার কত, 20%। এই 20% থেকে 10% বাদ দিলে থাকতেছে কত, 10%, ঠিক আছে। তাহলে টোটাল ফেল করেছে হচ্ছে তোমার কত, টোটাল ফেল করেছে এই বক্সের ভিতরে যারা আছে তারা সবাই টোটাল ফেল করছে, বাইরে যারা আছে তারা সবাই কি করছে, পাস করছে, পাস করছে, তাহলে তোমার কত, 60%। এখন এই 60% যদি পাস করে তাহলে 60 জন পাস করলে পরীক্ষার্থী কত, মূলত 100 জন, একজন পাস করলে হচ্ছে তোমার কত, 60/100, এবং 360 জন যদি পাস করে তাহলে পরীক্ষার্থী হবে তোমার কত, 360 ডিভাইড বাই হচ্ছে তোমার কত, 0 0 কাটা যায়, 6 6 36, পরীক্ষার্থী হচ্ছে তোমার টোটালি 600 জন। অর্থাৎ 360 জন পাস করলে মোট পরীক্ষার্থী ছিল কত, 600 জন। ধূমকেতু পত্রিকার সম্পাদনা করেছেন কে? ধূমকেতু পত্রিকার সম্পাদনা করেছেন কবি কাজী নজরুল ইসলাম। বিশ্বনবী গ্রন্থটির রচয়িতা কে? বিশ্বনবী গ্রন্থের রচয়িতা হচ্ছে তোমার গোলাম মোস্তফা। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় তোমার কর্তৃকারক। যে স্ত্রীলোক প্রিয় কথা বলে তাকে এক কথায় বলা হয় তোমার কি, প্রিয়ঙ্গদা। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না, এটি কে বলেছেন? বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক, বলেছেন কে? এই কথাটি বলেছেন কবি কাজী নজরুল ইসলাম। যে বইতে যাযাবর বলেছেন আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ, তার নাম হচ্ছে দৃষ্টিপাত। মূলত এখানে যাযাবর নাম হচ্ছে তোমার কি, আসল নাম হচ্ছে বিনয় কুমার মুখোপাধ্যায়, এবং তার বইয়ের নাম হচ্ছে তোমার কি, দৃষ্টিপাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত আছেন তার নাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। সূর্য দিগলবাড়ি উপন্যাসটি কার লেখা? সূর্য দিগলবাড়ি উপন্যাসটি লেখক হচ্ছে আবু ইসহাক। দ্য ক্যাপটিভ লেডি কাব্যটি লিখেছেন কে? দ্য ক্যাপটিভ লেডি কাব্যটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কত সালে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালে। কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? সেটা হচ্ছে তোমার কি, রক্তরাগ। রক্তরাগের রচয়িতা হচ্ছে তোমার কি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। যেসব সংস্কৃত শব্দ কোনো রকম বিকৃত না হয়ে বাংলা ভাষায় প্রচলিত সেগুলোকে বলা হয় তোমার তৎসম শব্দ। বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন? বাংলা প্রথম ব্যাকরণ প্রথম রচনা করেন এন.ভি. হেলহেড। নাবিক শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে? নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নৌ যোগ ইক। সমাস কত প্রকার? সমাস মূলত হচ্ছে তোমার কত, 6 প্রকার। কোন সংস্থার পরিবর্তে ডাব্লিউটিও গঠিত হয়েছে? ডাব্লিউটিও হচ্ছে তোমার কি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটার পূর্ব নাম ছিল তোমার কি, গেট, জেনারেল এগ্রিমেন্ট টেরিফস অ্যান্ড ট্রেড। গেট, গেট হচ্ছে তোমার পরিবর্তিত রূপ হচ্ছে তোমার কত, ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়েস্ট ইন্ডিজ কি? ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে তোমার কয়েকটি দ্বীপের সমষ্টির নাম। আন্তর্জাতিক আদালত কোন শহরে অবস্থিত? আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত। সম্প্রতি
মরক্কোর কোন শহরে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের অধিবেশন অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে তোমার কাসাব্লাঙ্কা শহরে অনুষ্ঠিত হয়। ওআইসি এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? ওআইসি এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মরক্কোতে। বাংলাদেশ ভারত পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1996 সালে। বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কবে গঠিত হয়? গঠিত হয় 2002 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর উনি হচ্ছেন তোমার কি পিজে হার্টস। তবে যদি বলা হয় উপমহাদেশের মধ্যে প্রথম কে, তাহলে হচ্ছে তোমার কি স্যার এএফ রহমান হবে। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করেন উনি হচ্ছেন কে? তাজউদ্দিন আহমেদ প্রথম কি করেন? বাজেট ঘোষণা করেন। নীল বিদ্রোহ কখন সংঘটিত হয়? নীল বিদ্রোহ সংঘটিত হয় 1859 থেকে 1862 সালের মধ্যে। চোখের পানির উৎস কি? চোখের পানির উৎস হচ্ছে তোমার ল্যাক্রিমান গ্রন্থি। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত? প্রতি সেকেন্ড হচ্ছে তোমার কত? 3 লক্ষ কিলোমিটার। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা থেকে? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর হতে। পাঠ করানো হচ্ছে তোমার অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশ পতাকা দিবস হচ্ছে তোমার 2রা মার্চ, এবং বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র ভর্তি করা হয় কত সালে? 1921 সালে। জন্মসূত্রে যে বাঙালি অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান উনি হচ্ছেন অমর্ত্য সেন। প্রখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের নামের সঙ্গে যে বাংলাদেশের বৈজ্ঞানিকের নাম জড়িত তার নাম হচ্ছে প্রফেসর এম.এন. বোস। ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করেন তার নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। যে প্রতিষ্ঠান বিশেষ বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যতা হ্রাস করতে ঋণ দেয়? বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য হ্রাস করতে ঋণ দেয় আইএমএফ। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ হচ্ছে পরিবেশ দূষণ। ইন্টারনেট কবে চালু হয়? ইন্টারনেট চালু হয় 1969 সালে। গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান হচ্ছে কোন দেশের? বিশ্বে প্রথম স্থান হচ্ছে চীনের। বিশ্বে 7 পাহাড়ের শহর বলা হয় কোনটিকে? বিশ্বের 7 পাহাড়ের শহর বলা হয় রোমকে। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় কোথায়? বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় তোমার ইংল্যান্ডে। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ উত্তর আয়ন এবং দক্ষিণ আয়ন। গ্রিনিচ সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? গ্রিনিচ সময় অপেক্ষা বাংলাদেশের সময় 6 ঘন্টা আগে। সবচেয়ে বেশি শক্ত ধাতু হচ্ছে তোমার কি হীরা। বাংলাদেশে বারবুইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের সময়। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হন? ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন নেপোলিয়ন। ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয় মূলত কত? 1815 সালে। গ্রিনউইচ যে দেশে অবস্থিত তার নাম হচ্ছে ইংল্যান্ড। জাপান পার্ল হারবার আক্রমণ করে কত? 1941 সালে। ফিদেল কাস্ত্রো ছিলেন মূলত কিউবার প্রেসিডেন্ট। এলটিআই হলো একটি বিচ্ছিন্নতাবাদী দল, যেটা হচ্ছে তোমার শ্রীলঙ্কার একটা বিচ্ছিন্নতাবাদী দল। মাথাপিছু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে ভাগ করা হয় মোট জনসংখ্যা দিয়ে। রাষ্ট্রভাষা আন্দোলন অঙ্কুরিত হয় 1947 সালে। মহিরুহে পরিণত হয় কত সালে? 1952 সালে।